আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। দেখেন, শুরুতে একটা কথা বলি যে আপনারা কয়েকজন বলতেছেন যে মানে ভিডিওর কোয়ালিটি এই সেই, ঠিক আছে। আমরা তো আজকে নতুন পড়াচ্ছি না, 2020 থেকেই পড়াচ্ছি, ঠিক আছে। ভিডিওর কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি ভিডিওর কোয়ালিটি আমি মানে 2020 থেকে আমরা প্রায় বলে আসতেছি যে ভাই, ভিডিও যদি আপনার 4K লাগে আপনি অন্য কোথাও ভর্তি হন, আমাদের এখানে না। আপনি দেখবেন পড়ানোর কোয়ালিটি, আপনি পড়ানোর কোয়ালিটি না দেখে আপনারা দেখেন ভিডিওর কোয়ালিটি, ভিডিও 4K কিনা, এইচডি কিনা, এ কিনা সে কিনা। ভিডিও যথেষ্ট পরিষ্কার, রেকর্ডেড ভিডিও যেগুলো দেওয়া হয় যথেষ্ট পরিষ্কার, প্রত্যেকটা জিনিস বোঝা যায়, প্রত্যেকটা জিনিস দেখা যায়, প্রত্যেকটা জিনিস স্পষ্ট, ঠিক আছে। আমাদের টিমের মেম্বাররা সবসময় এগুলা চেক করে, এবং গতকালকে সারা রাত ধরে আমি সবগুলা ভিডিও চেক করছি। এই গ্রুপে 6টা ভিডিও আছে, 6টা ভিডিও আমি প্রত্যেকটা ভিডিও চেক করছি। কোনো ভিডিওতেই লেখা অস্পষ্ট না। আমার লেখা খারাপ হইতে পারে, লেখা খারাপ হইতে পারে, কারণ দীর্ঘদিন আমি বাংলা লিখিই না, বাংলাটা ওইভাবে লেখা পড়ে না দীর্ঘদিন, জাস্ট আমি বহুদিন পরে বাংলা লিখতেছি। লেখা খারাপ হইতে পারে, লেখা খারাপের দোষ দিতে পারেন যে ভাই আপনার লেখা খারাপ, এটা আমি মেনে নেব, কোনো সমস্যা নেই। কিন্তু লেখা বোঝা যাচ্ছে না ভিডিওতে, ভিডিও দেখা যাচ্ছে না, অস্পষ্ট, এটা আপনি বলতে পারবেন না। যথেষ্ট স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়ার জন্য যতটুকু ভিডিও স্পষ্ট থাকার দরকার ততটুকু আছে। আপনারা তো তাও মানে ভাগ্যবান, ঠিক আছে, যে আপনারা এইভাবে এখন তাও লাস্ট 2 বছর, 2.5 বছর, 3 বছর থেকে এইভাবে ক্লাস করতেছেন। আপনাদের আগে যারা ছিল তারা অনেকেই বাংলাদেশ ব্যাংকের এখন ডেপুটি ডিরেক্টর হয়ে গেছে, ঠিক আছে, সরকারি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে। তারা, আমি বোর্ডে লিখতাম 2020-এর শুরুতে, একদম হোয়াইট বোর্ডে লিখতাম, বোর্ডটাও অত ভালোভাবে আলোর ব্যবস্থা ছিল না একদম শুরুতে, ঠিক আছে। তারাও এটা করে এখন বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছে। তো যদি ভিডিও কোয়ালিটি নিয়ে সমস্যা হয় আমাকে নক করেন, আমি আপনার টাকা রিফান্ড করে দিচ্ছি। যেখানে 4K বা এইচডি পাবেন সেখানে যেয়ে ভর্তি হন, ঠিক আছে। বাট এই ইস্যুগুলা নিয়ে আমারে বিরক্ত করবেন না। একসাথে আপনারা দুইটা জিনিস, এই কথাটা শুনতে বা বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে একসাথে দুইটা জিনিস পাবেন না। আপনি কোর্স ফি দিচ্ছেন 510, আপনার কোর্স ফি হইতে হবে আপনাদের ভারসাম্যত বেকার বান্ধব, যত কম রাখা যায় ফ্রি হইলে ভাই আরো ভালো। ভিডিও কোয়ালিটি চান 4K এইচডি, হবে না তো ভাই, এভাবে তো হবে না। আপনাকে যদি দুইটাই চান তাহলে আপনাকে দুই দিকে ইয়ে করতে হবে, আপনার কোর্স ফি বেশি দিতে হবে। আপনারা যতটা অভিযোগ করেন বা যতটা কমপ্লেন করেন এইগুলা নিয়ে, ইউজলেস কথাবার্তা, ঠিক আছে। আপনাদের সেম জিনিস আপনারা পড়তেছেন 510 টাকায়। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে আমার কাছে 1-to-1 পড়ে, ঠিক আছে, একদম একা নিরিবিলি পড়ে, নিরিবিলি। আপনাদেরকে আমি যা পড়াই ওদেরকেও আমি, ওকেও আমি তাই পড়াই, সেম জিনিসই পড়াই, লাস্ট কয়েক মাস থেকেই পড়াই আসতেছি ওকে, ঠিক আছে। ওর বাপেরও এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ওরও কোনো ঝামেলা নাই। আপনারা যা দেন, আপনারা যা কোর্স ফি হিসেবে যা দিছেন, ঠিক আছে, তার চেয়ে 40 গুণ বেশি দেয় প্রতি মাসে, 40 গুণ বেশি, কিন্তু কোনো কমপ্লেইন নাই। পড়ানো নিয়ে, আমি পড়ানো নিয়ে কমপ্লেইন থাকতে পারে, আপনি পড়াইতে পারেন না ভালো, আমি মাথা পেতে নিব। আপনি বুঝাইতে পারেন না ভালো, আমি মাথা পেতে নিব। আপনার লেখা খারাপ, আমি মাথা পেতে নিব, ঠিক আছে। এইগুলো আমার কমতি, এগুলো আমি আগেই বলে দিছি। কিন্তু ভিডিও কোয়ালিটি ভাই এইরকমই হবে। যাদের ভিডিও কোয়ালিটি নিয়ে অ্যালার্জি আছে আজকে আমাকে নক করেন, আমি আপনার টাকা রিফান্ড করে দিব। যেখানে 4K পাবেন, এইচডি পাবেন, সেখানে যেয়ে ভর্তি হবে। কিন্তু ফার্দার এগুলো নিয়ে আমাকে বিরক্ত করতে পারবেন না। আসেন, আজকে আমরা ঈদের আগে শেষ ক্লাসটা করব, 7 নাম্বার ক্লাস।
দেখেন 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এগুলো ক্লাস 9-10 এর ম্যাথ। খেয়াল করে দেখেন, আপনাকে এখানে বর্তমান বয়সের অনুপাত দিছে এবং 5 বছর পরে বয়স কত হবে তার একটা অনুপাত দিয়ে রাখছে। আপনাকে জিজ্ঞাসা করছে যে তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ এই 7 আর 2 এর মানটা কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে? তো বয়সের অঙ্কে যখন দেখবেন যে 5 বছর পরে বলছে বা 6 বছর পরে বলছে, তখন বুঝবেন যে এটা বর্তমান থেকে পরে। আবার যদি এরকম বলে যে 5 বছর আগে বা 6 বছর আগে বা 5 বছর পূর্বে, 6 বছর পূর্বে, তখন বুঝবেন যে বর্তমান থেকে 5 বছর পূর্বে, বর্তমান থেকে 6 বছর পূর্বে। অর্থাৎ 5 বছর পরের কথা বললে সেটা বর্তমান থেকে পরে, এবং যদি আগের কথা বলে বা পূর্বের কথা বলে তাহলে সেটা বর্তমান থেকে পূর্বে। মূল কথা, বয়সের কম বেশি হবে বা বয়সের হিসাব এরকম কম্পেয়ার করা হবে বর্তমান বয়স কত সেখান থেকে। অর্থাৎ বর্তমান থেকে পরের বয়স ভবিষ্যতে এবং বর্তমান থেকে পূর্বের বয়স অর্থাৎ অতীতের তুলনা হবে। ঠিক আছে? মূল কথা, বয়সের অঙ্কের মেইন ফোকাসটা করতে হবে আমার বর্তমান বয়সটা কত, সেখান থেকে আমি সামনে নিয়ে যাব, সেখান থেকে আমি পিছনে নিয়ে আসবো। তো এখানে আমাকে বর্তমান বয়স দেওয়া আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, আমাকে 5 বছর পরের বয়সে যাইতে হবে। তাহলে খেয়াল করে নেন, আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি এই যে পিতার বর্তমান বয়স, ধরি পিতার বর্তমান বয়স এখানে 7 দেওয়া আছে, আমরা ধরলাম 7x, এবং পুত্রের বর্তমান বয়স এখানে 2 দেওয়া আছে, আমরা এটাকে ধরবো 2x। ঠিক আছে? তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিছি। এখন প্রশ্ন মতে বা শর্ত মতে যেটাই লিখি না কেন, 5 বছর পরে, কোথার থেকে 5 বছর পরে? বর্তমান থেকে 5 বছর পরে। তাহলে বর্তমান থেকে 5 বছর পরে পিতার বয়স কত হবে? আপনি বলবেন যে পিতার বয়স 7x বর্তমানে, 5 বছর পরে মানে হচ্ছে 5 বছর যোগ করে দিব, তাহলে 7x + 5 হবে। আর এই যে পুত্রের বর্তমান বয়স কত? 2x, তাহলে পুত্রের বয়সকেও আমাকে 5 বছর সামনে নিয়ে যেতে হবে, নিয়ে গেলাম। তাহলে পুত্রের 5 বছর পরের বয়স কত হবে? 2x + 5। তো বলতেছে যে এই যে 5 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত হবে? 8:3। তাহলে এই যে 5 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 8:3। এই অনুপাতকে চাইলে আমরা এইভাবে ফ্র্যাকশন আকারেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখন এই যে আমার ইকুয়েশন তৈরি হয়ে গেছে, এখন আমরা আড়াআড়ি গুণ করে দিয়ে কাজ করে ফেলবো। দেখেন 3 × 7 = 21x প্লাস হচ্ছে 3 × 5 = 15, 8 × 2 = 16x প্লাস হচ্ছে 5 × 8 = 40। 21 থেকে 16কে বাদ দিয়ে দেন, পেয়ে যাবেন 5x। 40 থেকে 15কে বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 25। তাহলে এখানে x এর মান কত আসে? 5 × 5 = 25, x এর মান আসে 5। আমাকে বলতেছে যে তাদের বর্তমান বয়স কত, অর্থাৎ পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স কত, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা খুব ইজিলি বলতে পারি যে ভাই অতএব পিতার বর্তমান বয়স 7x ছিল, তাহলে আমরা লিখতে পারি যে 7 × 5 = হচ্ছে 35 বছর। আর পুত্রের বর্তমান বয়স 2x ছিল, x এর মান আমরা জানি 2 × 5 = 10, 10 বছর। বের হয়ে গেছে যে পিতার 35 আর হচ্ছে পুত্রের হচ্ছে 10 বছর
এই দুইটাই হচ্ছে আমার উত্তর। পরেরটাতে চলে যাই। 2 নম্বরে আসি। 2-এ কি বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? কথা বুঝছেন? পিতার পুত্রের বর্তমান বয়স যোগ করলে 70 বছর পাবো, আর বলতেছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 5:2 ছিল। 5:2। এখানে আমাদেরকে অতীত বয়সের অনুপাত দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, অর্থাৎ ভবিষ্যৎ বয়সের অনুপাত বের করা লাগবে। বর্তমান থেকে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই, আমরা এইভাবে ধরে নিব যে ধরি, এই যে বলতেছে যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এত, আমরাও লিখবো এরকম যে ধরি 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, পিতার বয়স ছিল, এখানে 5 দেওয়া আছে না, আমরা এটাকে ধরবো 5x, এবং পুত্রের বয়স ছিল, এখানে 2 দেওয়া আছে, আমরা এটাকে 2x ধরবো, 2x। তাহলে 7 বছর আগে পিতা এবং পুত্রের কার বয়স কত ছিল সেই অনুযায়ী আমরা লিখছি, ঠিক আছে? এখন আমরা চাইলে এখান থেকে বর্তমান বয়সটা বের করতে পারি না? বর্তমান বয়স বের করতে পারি। তো আমরা লিখতে পারি যে তাহলে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত? 5 বছর, সরি 7 বছর আগে কত ছিল? 5x। 7 বছর আগে পিতার বয়স ছিল 5x, তাইলে বর্তমানে কত? আপনি বলবেন যে 5x এর সাথে জাস্ট 7কে যোগ করে দেন, তাহলে পিতার বর্তমান বয়স পাওয়া যাবে। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস 7 বছর। এরপর আসলে আমরা চাইলে পুত্রের বয়স বের করতে পারি, যে পুত্রের বর্তমান বয়স 7 বছর আগে পুত্রের বয়স ছিল 2x, তাহলে বর্তমানে কত? আপনি বলবেন যে 2x প্লাস 7, এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, 2x প্লাস 7। এখন প্রশ্নের প্রথম লাইনে বলতেছে পিতার পুত্রের বর্তমান বয়সকে যদি আমরা যোগ করে দেই তাহলে 70 বছর পাবো। তাহলে আমরা এখান থেকে পিতার বর্তমান বয়স পাইছি, পুত্রের বর্তমান বয়স পাইছি, তার মানে এই দুইটা যোগ করলে 70 পাবো। তো ঠিক আছে, যোগ করে দিই। প্রশ্ন মতে এই যে পিতার বর্তমান বয়স হচ্ছে 5x প্লাস 7, এইটার সাথে পুত্রের বর্তমান বয়স এই যে 2x প্লাস 7, এইটাকে যদি যোগ করে দেই তাহলে আমরা যোগফল কত পেয়ে যাব? 70। এখন আসুন ক্যালকুলেশন করেন। 5 আর 2 কত? 7x প্লাস 7 সাথে কত? 14 ইজ ইকুয়াল টু 70। তাহলে 7x ইজ ইকুয়াল টু 70 থেকে 14 বাদ দিলে 66 56, তার মানে x এর ভ্যালু কত? 8 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু 8। প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা যেহেতু x এর মান জানি, তাহলে পিতা এবং পুত্রের বর্তমান বয়সটা আগে আমরা বের করি, তারপরে 5 বছর পরে অনুপাত কত হবে সেটা লিখতেছি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স 5 ইন্টু প্লাস কত?
7, তাই না? এই যে 5x + 7, x এর মান হচ্ছে 8, তাহলে 5 × 8 40, আর সাথে কত 47 বছর। আর পুত্রের বর্তমান বয়স কত 2x, তাহলে 2 × 8 + 7, 8 × 2 = 16, 16 আর সাথে হচ্ছে এই যে 23 বছর। এইটা তো বের হয়েছে বর্তমান, আর ওরা আমাকে বলতেছে 5 বছর পরে অনুপাত কত হবে। তার মানে আমি বলছি যে যখন পরের কথা বলবে তখন সেটা বর্তমান থেকেই সামনে যাবে। তাহলে 5 বছর পরে মানে হচ্ছে এই বর্তমান থেকে 5 বছর পরে কত। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে কত। এই যে পিতার ছিল 47, এইটার সাথে 5 যোগ, অনুপাত পুত্রের ছিল 23, এইটার সাথে 5 যোগ। তাহলে 47 আর 5 যোগ করলে আমরা পেয়ে যাব 52, 23 আর 5 যোগ করলে আমরা পেয়ে যাব 28। অনুপাতকে যথাসম্ভব ছোট রাখতে হয়, অনুপাতকে যতটুকু ছোট করা যায় এতটুকু ছোট করবেন। তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দেই, 4 × 13 = 52, 4 দিয়ে যদি ভাগ করে দেই 4 × 7 = 28। তাহলে 5 বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হবে 13:7। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? দেখেন এখানে প্রশ্নকর্তা বেশ কিছু সময় আপনাকে কনফিউশনে ফেলার চেষ্টা করবে, বাট আপনি কনফিউশনে পড়বেন না। সেটা হচ্ছে যেমন অনেকেই এখানে চিন্তা করে, কি খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যে মায়ের বয়সটা হবে তার 2 মেয়ের বয়সের সমষ্টির 4 গুণ। এখন অনেকেই চিন্তা করে যে এখানে যেহেতু 2 মেয়ে বলছে, তাহলে এক মেয়ের বয়সকে তারা x ধরে, আরেক মেয়ের বয়সকে তারা y ধরে। আপনি চাইলে ধরতেই পারেন, আপনি চাইলে এটা ধরতেই পারেন, এক মেয়ের বয়স x, আরেক মেয়ের বয়স y। কিন্তু এইভাবে ধরলে সমস্যাটা কি, 2টা ভেরিয়েবল দাঁড়ায় যায়। যখন 2টা ভেরিয়েবল চলে আসবে তখন এইটার সমাধান বড় হবে, এইটার সমাধান বড় হবে এবং কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমরা এই কাজটা করব না। এখন তাইলে আমরা কি করব? আপনি তখন বলবেন যে ভাই তাইলে 2 মেয়ের বয়সে আমরা x ধরি, 2 মেয়ের বয়সী x ধরি। যখন আমরা 2 মেয়ের বয়সী x ধরতে যাব তখন আবার আপনারা প্রশ্ন করবেন যে ভাই প্রশ্নের কোথাও বলা নাই এই 2 মেয়ের বয়সের মানে 2 মেয়ের বয়স সমান হবে, অর্থাৎ xই হবে। এখন কথা হচ্ছে প্রশ্নে কিন্তু এইটা যেমন বলা নাই যে 2 মেয়ের বয়স সমান, আবার প্রশ্নে কিন্তু এইটাও বলা নাই 2 মেয়ের বয়স আলাদা। ঠিক আছে, 2টার একটাও বলা নাই। যেহেতু 2টার একটাও বলা নাই, তার মানে প্রশ্নকর্তা আপনাকে এখানে একটা সুযোগ দিছে নিজেদের মতো করে ধরে নেয়ার, যে নিজেদের মতো করে তোমরা ধরে নাও। সো আপনি যদি এখানে বেশি বুঝে এখানে x এর জায়গায় যদি y ধরেন তাহলে বিষয়টা জটিল হবে, কঠিন হবে, বড় হবে। আর যদি আপনি আমার মতো কম বুঝে এখানে 2 মেয়ের বয়সকেই x ধরেন তাহলে বিষয়টা সহজ হবে, কারণ প্রশ্নকর্তা আপনাকে সেই সুযোগ দিছে
ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার হাতে তুলে দিয়েছে যে আপনি কি ধরবেন। ঠিক আছে, সো যারা সহজ চিন্তা করবে তারা 2 মেয়ের বয়সকে সমান ধরবে। 2 মেয়ের বয়সে এখানে কি হবে, সমান হবে, এক্স এক্স বা এ এ যাই ধরেন না কেন, এখানে আলাদা ধরবেন না, আলাদা ধরলে বিষয়টা জটিল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মায়ের বর্তমান বয়স যেহেতু 2 মেয়ের বয়সের মানে সমষ্টির হচ্ছে আপনার কি হবে, 4 গুণ হবে। এখন এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানে 2 ভাবে আপনি করতে পারবেন। এখানে এই যে যদি বলি এরকম যে প্রথম কন্যা এক্স, দ্বিতীয় কন্যাও এক্স, ঠিক আছে, তাইলে মায়ের বয়সটা কত হবে, এই 2 এক্সের মানে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, অর্থাৎ আপনি বলবেন যে 2x × 4 = 8x। অনেকে এইভাবে করবে, এইভাবে করলেও আপনার রেজাল্ট একই আসবে এবং এটাও সহজই, ঠিক আছে, এটাও বড় না, এটাও সহজই হবে, 8x আসবে। অনেকে এইভাবে করবে, আবার অনেকে এই পথ বেছে নেবে যে ভাই যেহেতু আমাকে বলতেছে যে 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, তাহলে আমি একটা কাজ করি, আমি যেহেতু জানি না যে 2 কন্যার বয়সের সমষ্টি কত, সো সেটা আমরা ধরে নিই। অর্থাৎ আমরা যদি এখানে 2 কন্যার বয়সের সমষ্টিকেই যদি আমরা এক্স ধরি, তাহলে এই যে মায়ের বয়সটা আমার ধরতে সুবিধা হয়ে যাবে, সেটা কত হয়ে যাবে, 4x হয়ে যাবে। তাহলে আপনি হয় এইভাবে ধরবেন যে প্রথম কন্যাও এক্স, দ্বিতীয় কন্যাও এক্স, তাহলে মায়ের বয়স হচ্ছে 2 কন্যার সমষ্টির 4 গুণ অর্থাৎ 8x। অথবা আপনি এইভাবে ধরতে পারেন যে ভাই 2 কন্যার বয়সের সমষ্টিকেই আমি এক্স ধরলাম, কোন মেয়ের বয়স কত এটা আমার জানার দরকার নাই, 2 মেয়ের বয়সের সমষ্টিকে আমি এক্স ধরবো, মায়ের বয়স ধরবো তাদের 4 গুণ। তাহলে আপনি হয় এইভাবে ধরতে পারেন, না হলে আপনি এইভাবে ধরতে পারেন, যেভাবেই ধরেন না কেন উত্তর আপনার একই আসবে। ঠিক আছে, এটা আসলে প্রশ্ন পড়ার পর যে যেভাবে বুঝবে সে সেভাবে ধরবে। আমি 2টা বিষয়ে দেখাইলাম। এখন আসুন আমরা যদি ধরি যে ধরে নিই 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক্স বছর। 2 কন্যার বর্তমান বয়সের সমষ্টি এক্স বছর, তাহলে মায়ের বয়স কত, অতএব মাতার বর্তমান বয়স এই এক্স এর 4 গুণ অর্থাৎ 4x বছর। ঠিক আছে, 4x বছর। এখন আসেন এরপরে বলতেছে যে 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। 5 বছর পরে মায়ের বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা লিখতে পারি যে শর্ত মতে 5 বছর পরে, তাহলে 5 বছর পরে মায়ের বয়স কত হবে, আপনি বলবেন যে ভাই মায়ের বর্তমান বয়স হচ্ছে 4x, তাহলে 5 বছর পরে হবে 4x + 5। আর এই 2 কন্যার বয়স 5 বছর পরে কত হবে, আপনি তখন বলবেন যে ভাইয়া 2 কন্যার বয়সের সমষ্টি x বছর, তাহলে 5 বছর পরে কত হবে, x + 5 + 5। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এখানে 2 বার 5 কেন যোগ করছি, 2 বার 5 যোগ করার কারণ হচ্ছে এখানে হচ্ছে 2 মেয়ে, প্রথম মেয়েকে 5 বছর বাড়ায় দিছি, আবার দ্বিতীয় মেয়েকেও 5 বছর বাড়ায় দিছি, তাই এখানে x এর সাথে 5 2 বার যোগ হবে। তো বলতেছে যে 5 বছর পরে মায়ের বয়স হবে এই 2 মেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ। তাহলে মায়ের বয়স যেহেতু দ্বিগুণ বেশি, তাই আমরা এই 2টাকে সমান করার জন্য এই কন্যাদের বয়সের সাথে আমরা 2কে গুণ করে দিব। এটা আমরা বিগত ক্লাসগুলোতেও দেখছি। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করতে পারি যে 4x + 5 = 2x + 5 5 10 দোকানে কত, 20। তাহলে 4x থেকে 2x বাদ দিলে এই যে 2x পাওয়া যায়, 20 থেকে 5 বাদ দিলে এই যে 15 পাওয়া যায়, তার মানে x এর ভ্যালু কত, এই যে 7.5, x এর ভ্যালু 7.5। এখন জিজ্ঞাসা করছে
যে মায়ের বর্তমান বয়স কত সেইটা বের করেন। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব মায়ের বর্তমান বয়স, মায়ের বর্তমান বয়স 4x, তার মানে হচ্ছে 4 ইন্টু 7.5, 4-এর সাথে 7.5-কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 30 বছর। যে মায়ের বর্তমান বয়স হচ্ছে 30 বছর, এটাই উত্তর। পরেরটাতে চলে যান 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 বছর পূর্বে পিতার বয়সটা ছিল পুত্রের বয়সের 8 গুণ। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত বের করে। দেখেন তাহলে 8 বছর আগের ঘটনা আগে লিখি। ধরি 8 বছর পূর্বে পুত্র আগে লিখে, 8 বছর পূর্বে পুত্রের বয়স ছিল এ বছর, তাহলে 8 বছর পূর্বে পিতার বয়স ছিল কত, এই যে বলতেছে যে 8 গুণ, তাহলে এর 8 গুণ কত, এই যে 8a বছর। ঠিক আছে, তাহলে 8 বছর পূর্বের ঝামেলাটা আমরা মিটাইলাম। এখন আসেন আমরা চাইলে এখান থেকে বর্তমান বের করতে পারি না, চাইলেই বর্তমান বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে পুত্রের বর্তমান বয়স, এখন লিখতে পারেন বা নাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে পুত্রের বর্তমান বয়স 8 বছর আগে যদি এ হয় তাহলে বর্তমানে কত, a প্লাস 8 হবে, a প্লাস 8 বছর। পিতার বর্তমান বয়স 8 বছর আগে ছিল 8a, তাহলে বর্তমানে কত, 8a প্লাস 8 বছর। এই তো। এখন আসেন আমাকে বলতেছে যে 10 বছর পরে, কোথার থেকে 10 বছর পরে, বর্তমান থেকে 10 বছর পরে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে পিতার বয়স দ্বিগুণ হবে। তাহলে কয় বছর পরে, 10 বছর পরে। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 8a প্লাস 8, এইটার সাথে আমি 10কে যোগ করে দিব, যে 10 বছর পরে পিতার বয়স হবে এইটা। আর পুত্রের বয়স কত হবে, আপনি বলবেন যে পুত্রের বয়স 10 বছর পরে হবে a প্লাস 8 প্লাস 10। তো 10 বছর পরে যেহেতু পিতার বয়স এমনিতেই বেশি, আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, আমরা তাই এখানে পিতার পুত্রের বয়সটাকে ইকুয়েট করার জন্য ওই দ্বিগুণ বয়সটাকে পুত্রের বয়সের সাথে গুণ করে দিব। তাহলে পিতার পুত্রের বয়সের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। তাহলে এইটা এখন ক্যালকুলেশন করলে আমরা পাবো 8a প্লাস 18, আর এখান থেকে পাওয়া যাবে 2a প্লাস 10 18 দুগুণ 36। তাহলে 8a থেকে 2a বাদ দিলে 6a, 36 থেকে 18 বাদ দিলে 18, তাহলে a ইজ ইকুয়াল টু কত, 3। এর মান কত বেরিয়েছে, 3 বেরিয়েছে। এখন জিজ্ঞাসা করছে যে বর্তমানে কার বয়স কত, মানে বর্তমানে পুত্রের বয়স আর পিতার বয়স কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পুত্রের বর্তমান বয়স a প্লাস 8, মানে হচ্ছে 3 যোগ 8 ইজ ইকুয়াল 11 বছর।
আর পিতার কথা জিজ্ঞাসা করছে যে পিতার বর্তমান বয়স হচ্ছে 8 ইন্টু 3 প্লাস 8, 3 8 24 8 32 বছর। তাহলে 11 বছর আর 32 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। 9-10 বইয়ে যতগুলা কঠিন ম্যাথ আছে, কঠিন বলা চলে না, এগুলা কঠিন না, যতগুলা কঠিন ম্যাথ আছে মানে এই বয়স রিলেটেড, তার মধ্যে এইটা হচ্ছে একটা, এই 5 নাম্বার। ঠিক আছে, একটু মনোযোগ দিব আমরা, জাস্ট একটু মনোযোগ দিলে এই ধরনের ম্যাথ আমরা এমনিতে সমাধান করতে পারবো। কারণ এই টাইপেরই একটা পিতা পুত্রের ম্যাথ আছে, আমরা সেটাও করব, যেই ম্যাথটা অনেকবার ব্যাংকের পরীক্ষাতে আসছে, বিসিএস এর লিখিততে আসছে, পাশাপাশি অন্যান্য ছোটখাটো চাকরির পরীক্ষাগুলোতেও পিতা পুত্রের ওই ম্যাথটা আসতে দেখা গেছে, মোটামুটি সেম টাইপ। সো এইটা যদি আমরা একটু ভালো মতো বুঝি, তাহলে দেখা যাবে যে ওই ম্যাথটা বুঝতে আমাদের খুব একটা কষ্ট হবে না। এই ম্যাথটা একটু মনোযোগ দিন। এখানে বলতেছে যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। কথাটাই কেমন, ঠিক আছে, কথাটাই কেমন যেন। এখানে বলা হচ্ছে যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, অর্থাৎ শুভর যেটা বর্তমান বয়স, এই বয়সটা যখন নাবিলের ছিল, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শুভর চেয়ে নাবিল বড়। তখন শুভর যে বয়স ছিল, নাবিলের বর্তমান বয়স হচ্ছে তার দ্বিগুণ। তারপরে বলতেছে যে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল 63 হলে প্রত্যেকের বর্তমান বয়স কত? খেয়াল করে দেখেন, এখানে প্রথম কথা হচ্ছে শুভর বর্তমান বয়স কত এটা আমরা জানি না, নাবিলের কত সেটাও আমরা জানি না। এখানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে শুভকে, যে শুভর বর্তমান বয়স কত। ঠিক আছে, কারণ শুভর বর্তমান বয়স যত, নাবিলের বয়স এইটা মানে কোনো একটা সময় ছিল, তাহলে শুভর বর্তমান বয়সটা আগে ধরে নি। তাহলে আপনি ধরেন যে ধরি শুভর বর্তমান বয়স এ বছর, শুভর বর্তমান বয়স হচ্ছে এ বছর। এখন এই যে বলেনি যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, এই কথাটার দ্বারা আপনি বুঝতেই পারতেছেন যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, ছিল তার মানে কি, এখানে শুভর বর্তমান বয়স এ বছর, এই বয়সটা অর্থাৎ এই এ বছর বয়সটা এক সময় নাবিলের ছিল, এক সময় নাবিলের ছিল, তার মানে নাবিল শুভর চেয়ে বড়। এই প্রথমের এই অংশটা দ্বারা আমরা এটা বুঝতে পারি না যে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল, তো শুভর বর্তমান বয়স যদি এ হয়, এই এ বছর বয়সটা নাবিল পার করে আসছে, তার মানে নাবিল শুভর চেয়ে বড়, নাবিল শুভর চেয়ে কি বড়। এখন কথা হচ্ছে কত বছরের বড়, এটাকে আমরা জানি, এটাকে দেওয়া আছে যে নাবিল শুভর চেয়ে এত বছরের বড়, এটা দেওয়া নাই। তো আমরা যেহেতু জানি না, যে আমরা শুধু এতটুকু জানি যে নাবিল বড়, প্রথম অংশটা পরে শুধু আমরা এতটুকু বুঝতে পারছি নাবিল বড়, কিন্তু কত বছরের বড় এটা তো আমরা জানি না। তো আমরা ধরে নিতে পারি যে শুভর বর্তমান বয়স যদি এ হয়, এবং বলি যে এবং নাবিল ও শুভর বয়সের
পার্থক্য লিখতে পারেন, ব্যবধান লিখতে পারেন, যা ইচ্ছা। আমি দুইটাই লিখে দিচ্ছি, যার যেটা ইচ্ছা লিখেন। নাবিল এবং শুভর বয়সের পার্থক্য বা ব্যবধান হলো এক্স বছর, ধরেন এক্স বছর, ঠিক আছে? নাবিল আর শুভর বয়সের পার্থক্য এক্স বছর। এখন নাবিল কিন্তু শুভর চেয়ে এক্স বছরের বড় হবে। খেয়াল করে দেখেন, নাবিলের আর শুভর বয়সের পার্থক্য যদি এক্স বছর হয়, খেয়াল করেন এই যে নাবিল বড়, শুভ ছোট, এই দুইজনের বয়সের পার্থক্য হচ্ছে এক্স বছর। আপনি এখানে শুভর বয়স বের করছেন, আমি যদি বলি যে নাবিলের বয়সটা কত, তখন আপনি এরকম বলবেন না যে নাবিলের বয়সটা হবে এ প্লাস এক্স। আপনি এটা বলবেন কিনা? নাবিলের বয়স কত হবে তখন? এ প্লাস এক্স হবে না? এ প্লাস এক্স হবে কিনা? এ প্লাস এক্স হবে। তাহলে আপনি এখানে লিখতে পারেন না যে ভাই এখানে আমরা আরেকটা লাইন একটু পরীক্ষকের ইয়ের জন্য লিখতে পারি যে নাবিল ও শুভর বয়সের পার্থক্য এক বছর হলে, অর্থাৎ নাবিল শুভর চেয়ে এক্স বছরের বড় হবে, ঠিক আছে? অতএব নাবিলের বর্তমান বয়স কত হবে? একটু আগেই দেখাইছি যে এ প্লাস এক্স হয়ে যাবে, এ প্লাস এক্স হয়ে যাবে। যে নাবিলের বর্তমান বয়স কত? এ প্লাস এক্স বছর। এই পর্যন্ত আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। এখন খেয়াল করেন, এখন এরা বলতেছে যে শুভর যে বয়স ছিল, নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ। শুভর যে বয়স ছিল, এই যে তখন শুভর যে বয়স ছিল, মানে হচ্ছে নাবিলের বয়সটা যখন এ বছর ছিল, তখন শুভর বয়স কত ছিল? এটা আপনাকে বের করতে হবে না? নাবিলে এখন তো শুভর বর্তমান বয়স এ বছর, এই এ বছর বয়সটা এক সময় নাবিলের ছিল। তো নাবিলের বয়স যখন এ বছর ছিল, তখন শুভর বয়স কত ছিল? এটা জানার দরকার আছে কিনা? কারণ এখানে বলেই দিছে যে তখন শুভর যে বয়স ছিল, তখন শুভর যে বয়স ছিল মানে হচ্ছে নাবিলের বয়সটা যখন এ ছিল, শুভর বয়সটা তখন কত ছিল? শুভর বয়সটা তখন কত ছিল? নাবিলের বয়স যখন এ ছিল, তখন শুভর বয়স কত ছিল? তখন আপনি বলবেন যে ভাইয়া, যেহেতু শুভ নাবিলের চেয়ে এক্স বছরের ছোট, তাহলে নাবিলের বয়সটা যখন এ বছর ছিল, তখন শুভর বয়স ছিল এ মাইনাস এক্স। কথা বুঝছেন? কিন্তু এই এ বছর হচ্ছে বর্তমানে শুভর বয়স, কিন্তু এই এ বছরটা এক সময় নাবিলের ছিল, সেই বয়সটা পার করে আসছে। তো সেটাই বলতেছে যে তখন শুভর যে বয়স ছিল, অর্থাৎ নাবিলের বয়স যখন এ ছিল, তখন শুভর বয়স যা ছিল, তো নাবিলের বয়স এ হইলে শুভর বয়স কত হবে? এ মাইনাস এক্স হবে না? কারণ শুভ তো নাবিলের চেয়ে এক্স বছরের ছোট, তার মানে নাবিলের বয়স যখন এক্স এ, তখন শুভর বয়স কত হবে? এ মাইনাস এক্স হবে না? এ মাইনাস এক্স হবে। এই কথাটাকে একটু আমরা গুছায় লিখি যে এখন নাবিলের বয়স শুভর বর্তমান বয়সের সমান, আরো স্পেসিফিক করে দিচ্ছি, বা এ হলে তখন শুভর বয়স ছিল কত? এ মাইনাস
এক্স বছর, এ মাইনাস এক্স বছর। ঠিক আছে, এইটা বের করার কারণ হচ্ছে এই যে নাবিলের বর্তমান বয়স শুভর ওই সময়ের বয়সের দ্বিগুণ। তাহলে এখন আমরা লিখতে পারি না যে প্রশ্ন মতে বা শর্ত মতে যাই লেখেন না কেন, প্রশ্ন মতে নাবিলের বর্তমান বয়স কত? এই যে এ প্লাস এক্স, এইটা শুভর ওই সময়ের বয়সের দ্বিগুণ। তো শুভর ওই সময়ের বয়স কত ছিল? এই যে এ মাইনাস এক্স ছিল, এই এ মাইনাস এক্স এর দ্বিগুণ হচ্ছে নাবিলের বর্তমান বয়স। তো নাবিলের বর্তমান বয়স এমনিতেই বেশি, তাই এই দুইটাকে সমান করার জন্য ওই দ্বিগুণটাকে শুভর ওই সময়ের বয়সের সাথে আমরা কি করে দিব? গুণ করে দিব। এই যে দেখেন গুণ করে দিয়েছি। এখন ক্যালকুলেশন করেন যে এ প্লাস এক্স সমান সমান হচ্ছে 2a মাইনাস 2x। তাহলে আমরা লিখতে পারি 2x কে এই পাশে পার করে দেন, 2x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2a মাইনাস এ। তাহলে এখানে লেখা যায় 3x ইজ ইকুয়াল টু a, তাই না? এখান থেকে আমরা চাইলেই x এর মান বের করতে পারি, যে x এর মান হয়ে যাচ্ছে a/3। এটাকে 1 নম্বর সমীকরণ মানেন, এটাকে 1 নম্বর সমীকরণ মানেন। তাহলে আমরা x এর মান বের করতে পারছি। এখন খেয়াল করেন এরপরে কি বলতেছিল প্রশ্নে, যে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে। শুভর বর্তমান বয়স হচ্ছে এ বছর, নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স। বলতেছে যে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, অর্থাৎ শুভর বয়সটা যখন এই এ প্লাস এক্স হবে, তখন তাদের দুইজনের বয়সের যোগফল হবে 63। তখন তাদের দুজনের বয়সের যোগফল কত হবে? 63 হবে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে শুভর বয়স হচ্ছে বর্তমানে এ বছর, এই এ বছরকে যদি আমি এ প্লাস এক্স এ নিয়ে আসতে চাই, তাহলে এই এর সাথে আমাকে এক্স বছর যোগ করতে হবে, যোগ করে তো এ প্লাস এক্স করতে হবে। তো আপনি যদি শুভর বয়সকে এক্স বছর বৃদ্ধি করেন, তাহলে নাবিলের বয়সকে এখানে থমকে থাকবে, নাবিলের বয়স তো বেড়ে যাবে। তখন নাবিলের বয়সকে আবার কি করতে হবে? এই এ প্লাস এক্স এর সাথে আরো একটা এক্স যোগ করে দিতে হবে, কারণ শুভর বয়সকে আপনি যত বছর বৃদ্ধি করবেন, নাবিলের বয়সকেও তত বছর বৃদ্ধি করতে হবে, কারণ দুইজনের বয়সই সাইমultaneously ইনক্রিজ হবে। ঠিক আছে, কারণ শুভর বর্তমান বয়স এ বছর, বলতেছে যে শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, অর্থাৎ এ প্লাস এক্স যখন হবে, তাহলে এ কে এ প্লাস এক্স করতে চাইলে এক্স যোগ করতে হবে। তাহলে নাবিলের বয়সের সাথে আমাকে কি করা লাগবে? এক্স যোগ করে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এই কথাটাই লিখব, এই কথাটাই আমরা লিখব যে শুভর বয়স যখন শুভর বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে, তখন নাবিলের বয়স হবে কত? এ প্লাস এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস 2x বছর। ঠিক আছে, এ প্লাস 2x বছর। এখন প্রশ্ন মতে বলতেছে যে এই যে শুভর বয়স এ ছিল, এইটা যখন নাবিলের বর্তমান বয়সের সমান, অর্থাৎ এ প্লাস এক্স হবে, তাহলে শুভর বর্তমান বয়স হচ্ছে এখন এ প্লাস এক্স, আর নাবিলের বয়স কত? এই যে এক্স বছর বৃদ্ধি করার পরে এই যে এ প্লাস 2x হয়ে গেছে। বলতেছে যে শুভর বয়স আর নাবিলের বয়স যোগ করে দিলে আমরা কত পাবো? এই যে 63 বছর পেয়ে যাবো, 63 পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাওয়া যায় 2a প্লাস 2x আর একটা x মানে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 63। তাহলে এই যে 2a প্লাস 3 ইন্টু x এর মান বসায় দেন, a/3 ইজ ইকুয়াল টু কত? 63। 3 3 কেটে যাবে, তাহলে 2a প্লাস a ইজ ইকুয়াল টু 63। তাহলে 3a ইজ ইকুয়াল টু 63 হলে আমরা লিখতে পারি না যে a সমান সমান 21 বছর। a সমান সমান কত?
21। এখন খেয়াল করেন, তার মানে শুভর বয়স আমরা পেয়ে গেছি, শুভর বর্তমান বয়স 21 বছর। তাহলে আমরা লিখতে পারি যে অতএব শুভর বর্তমান বয়স এ ধরছিলাম, এ সমান সমান কত, 21 বছর। এখন আসেন নাবিলের বর্তমান বয়স বের করা লাগবে। এখন তাহলে নাবিলের বর্তমান বয়স যদি বের করতে চাই, নাবিলের বর্তমান বয়স যদি বের করতে চাই, তাহলে আগে আমার এক্স এর মান বের করা লাগবে। তো এই এর মানটা এই 1 নম্বর সমীকরণে আমরা একটু বসাই, এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই, সাইডে লিখি। এক নম্বর সমীকরণে এ এর মান বসাই। 1 নম্বর সমীকরণ ছিল a/3 ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 21/3 বা এক্স ইজ ইকুয়াল টু কত, 7। অতএব নাবিলের বর্তমান বয়স কত ছিল, a প্লাস এক্স ছিল না, a প্লাস এক্স। তাহলে a প্লাস এক্স সমান কত হবে, এর মান আমরা জানি 21, এক্স এর মান আমরা জানি 7। তাহলে 21 প্লাস 7 ইজ ইকুয়াল টু 28 বছর। তাহলে এই যে শুভর হচ্ছে 21, নাবিলের হচ্ছে 28, এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই, বুঝতে পারছেন? এই একটা ম্যাথে একটু কঠিন বলা চলে না, একটু পেঁচানো, বাট স্টেপ বাই স্টেপ সমাধান করে গেলে রিটেন ম্যাথ সমাধান হবেই। আমরা যখন এই কোর্সের শেষের 10টা ক্লাস করব, শেষের 10টা ক্লাসে আমরা 100টা ম্যাথ সমাধান করব, ঠিক আছে? ওই 100টা ম্যাথ মানে আমরা ভর্তির সময় বলেই দিছি ওইগুলো একদম সুপার অ্যাডভান্স লেভেলের হবে, যাতে করে পরীক্ষায় যদি কখনো কোনো কঠিন ম্যাথ দেয় আপনি সেটা খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। বিশেষ করে যারা বেসরকারি ব্যাংকে পরীক্ষা দেন, দেখবেন যে রিটেনে 1টা বা 2টা ম্যাথ আসে মোটামুটি কঠিন, যে পরীক্ষাগুলো আইবিএ নেয়, গ্যাস কোম্পানির পরীক্ষা বা অন্যান্য বিভিন্ন পরীক্ষা আইবিএ নেয়, 1টা বা 2টা রিটেন ম্যাথ দেয় লিখিত পরীক্ষাতে। ওই 1টা বা 2টা রিটেন ম্যাথ একটু কঠিনই দেয়, ঠিক আছে? ওই প্রশ্নগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। শেষের 10টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষের 10টা ক্লাস বোঝার জন্য এই ক্লাসগুলো যদি আপনি করে যান, আজকে আমাদের 7 নম্বর ক্লাস, আপনি যদি খুব বেশি ফাঁকিবাজি না করেন, আপনি যদি বাসায় ঠিকঠাক মতো প্র্যাকটিস করে থাকেন, তাহলে আমার মনে হয় যে আপনি আপনার 1% হইলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি বুঝতে পারতেছেন যে আসলে ইকুয়েশন সাজানো খুব কঠিন কোনো বিষয় না। আপনি যদি প্রশ্নটাকে ঠিকঠাক মতো বুঝতে পারেন, প্রশ্ন যা বলতেছে এটা যদি ঠিকঠাক মতো খাতায় লিখতে পারেন, তাহলে আপনার ইকুয়েশন এমনিতেই তৈরি হয়ে যাবে। আর ইকুয়েশন তৈরি হলে ম্যাথের সমাধান হবেই হবে, ঠিক আছে? তো প্রশ্নটাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা শিখতে হবে। আপনি যত বেশি প্রশ্ন সমাধান করবেন, এই প্রশ্ন বোঝার এই বিষয়গুলো আপনার কাছে তত সহজ হয়ে যাবে। এর জন্য দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস। কারণ গণিতে নম্বর কম 25 বা 30, কিন্তু একমাত্র গণিতে 100% নম্বর পাওয়া সম্ভব। সঠিক হলে তো 100, আর ভুল হইলে 0 পাবেন। এবং এখন যেই গণিতগুলো দিচ্ছে, এই গণিতগুলোর মধ্যে 5টা গণিতের মধ্যে মিনিমাম 3টা গণিত আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি অন্য সেক্টরে দুর্বল হন, ধরুন যে আপনার রাইটিং অত ভালো না, আপনি অনুবাদে একটু দুর্বলতা আছে, ঠিক আছে? তাহলে আপনার সেটাকে গণিত দিয়ে তুলতে হবে।
তো গণিতে যদি আপনি যদি পুরো মার্কস পান, 3টা ম্যাথ পারলেই 3×5=15 পেয়ে যাচ্ছেন। যদি এটার সংখ্যা বেশি হয়, 4টা হয়ে যায়, তাইলে 20। আর কি লাগে এখান থেকে 20। সাধারণ জ্ঞান যদি এরকম 15 বা 20 পান, তাহলে খারাপ না, তো ভালো। আর ওই দিকে লিখে আপনি এখন যত উঠাইতে পারেন, ঠিক আছে। আর আপনার লিখিত যদি ভালো হয়, আপনি যদি লিখিততে ভালো করতে পারেন, তাহলে গণিতে 1-2টা ভুল হইলেও বা 1-2টা না পারলেও তেমন সমস্যা নেই। কিন্তু গণিত যদি একেবারে না পারেন, তাইলে সমস্যা, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কমে যায় যদি লিখিততে ওই লেভেলের আপনার দক্ষতা না থাকে। আর খুব কম মানুষই আছে, খুব কম সংখ্যক মানুষই আছে যারা লিখিততে খুবই ভালো করে, এরকম মানুষ খুব কম, ঠিক আছে। কারণ আমরা যখন লিখিত খাতা দেখি, ধরেন যে এমন কিছু পরীক্ষক আপনার খাতায় অনেক কিছু ইগনোর করে যায়, আপনার বানান ভুল। আমরা বানান ভুল নিয়ে অনেক বেশি চিন্তা করি, ঠিক আছে। বানান ভুল হইতেই পারে, কিন্তু ইংরেজির কথা বলতেছি, গ্রামারে এমন অনেক ভুল করে ফেলেন আপনারা, যেটা আসলে দৃষ্টিকটু লাগে। যেমন প্রথম লাইনেই আপনি ভার্বের ভুল করছেন, প্রথম লাইনে আপনি ভার্বের ভুল করে ফেলছেন। সো প্রথম লাইনে যদি এরকম কোনো ভুল করে বসেন, তাইলে পরীক্ষক আপনার সম্বন্ধে একটা ধারণা তৈরি করে নেয় যে প্রথম লাইনে ভার্বে এরকম সিলি মিস্টেক, ও তখন একটা এভারেজ নাম্বার দিয়ে 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 চলে যান। আপনি পরবর্তীতে যত ভালোই লেখেন, যত চার্টই দেন, যত ডাটাই দেন, ঠিক আছে। আবার অনেকের খাতা রিসেন্ট আমরা এই জিনিসটা খেয়াল করতেছি, অনেকের খাতার মধ্যে শুধুমাত্র গ্রাফ, শুধু গ্রাফ দিয়ে ভরা, এই গ্রাফ সেই গ্রাফ। ভাই গ্রাফ লাগে না, এত গ্রাফ চার্ট এইগুলোর দরকার পড়ে না, ঠিক আছে। আপনি 2.5 পৃষ্ঠা লেখেন বা 2 পৃষ্ঠা লেখেন, তাতে যদি একটাও গ্রাফ না দেন, একটাও চার্ট না দেন, কোনো সমস্যা নাই, কিন্তু লেখাটা যাতে নির্ভুল এবং মানসম্মত হয়। অনেকের খাতা আমি দেখতেছি ইদানিং যে 3 পৃষ্ঠা ফোকাস লেখছে, তার মধ্যে পুরো 1 পৃষ্ঠার মধ্যে সে একটা ডায়াগ্রাম দাগাইছে, সেটাই অর্ধেক পৃষ্ঠা, সেটাই অর্ধেক পৃষ্ঠা। কিন্তু ওই অর্ধেক পৃষ্ঠায় যে সে ডায়াগ্রাম দিছে, ওইটা না দিলে হইতো, ওইটার কারণে আপনি 2-3 মার্কস বেশি পাবেন এমন না, ঠিক আছে। আপনি 2 পৃষ্ঠা লেখেন বা 2.5 পৃষ্ঠা লেখেন, কিন্তু মানসম্মত লেখা লেখেন। তার মানে এই না যে আপনি গ্রাফ চার্ট দেবেন না, আপনার ইচ্ছা এটা, আপনি চাইলেই দিতে পারেন, কিন্তু কনটেক্সট অনুযায়ী দিয়েন। আজাইরে একটা জিনিস আপনারে লিখতে বলছে, আপনি হুদায় একটা বিষয় টেনে নিয়ে এসে আপনি তারপরে গ্রাফ দাগাইছেন অর্ধেক পৃষ্ঠা জুড়ে, এগুলো আসলে ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে। তো এই লিখিতের বিষয়গুলো আসলে ভ্যারি করবে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কেউ কম পাবে, কেউ বেশি পাবে। কিন্তু গণিত ভাই 100-100 যেমনি করেন, রেজাল্ট মিললে 100 নাম্বার, 100% নাম্বার পাবে। আর ভুল করলে তো 0। সো গণিতে যোগ দিতে হবে, মিনিমাম যাতে 3টা হয়। আসেন 6 নাম্বারে আসেন। 6 কি বলা হচ্ছে, 4 বছর আগে এর বয়সের অর্ধেক এবং ওই সময় বি এর বয়সের 4 গুণের অনুপাত ছিল 5:12। ওই সময় বলতে ওই 4 বছর আগের ঘটনাকে এখানে বোঝাচ্ছে। 8 বছর পর এর বয়সের অর্ধেক, ওই সময়ে বি এর বয়সের 2 বছর কম হবে। বি এর বর্তমান বয়স কত? খেয়াল করে দেখেন, এখানে আমি এর বয়সও জানি না, বির বয়সও জানি না। তার মানে আগে আমাকে ধরে নেওয়া লাগবে যে এর বয়স, বির বয়স কি অবস্থা, এটা আগে ধরে নিতে হবে। তো যেহেতু 4 বছর আগের কথা বলছে, তার মানে 4 বছর আগেরটাই আমি ধরি 4 বছর পূর্বে এর বয়স ছিল ধরে নেন X বছর, এবং বি এর বয়স ছিল, এটা X ধরছে, এটা Y ধরেন, বি এর বয়স ছিল মনে করেন Y বছর,
ঠিক আছে? তাহলে 4 বছর আগে এর বয়স ধরলাম, বির বয়স ধরলাম। এখন বলতেছে যে এ এর বয়সের অর্ধেক আর বি এর বয়সের 4 গুণের অনুপাত 5:12। তাহলে আমরা লিখি যে এটা যেহেতু প্রথম শর্ত মতে এর বয়সের অর্ধেক, এর বয়স ছিল এক্স, এক্স এর অর্ধেক এই x/2 অনুপাত বি এর বয়সের 4 গুণ, বি এর বয়স ওয়াই ছিল, তাহলে এইটার 4 গুণ মানে হচ্ছে 4y সমান সমান কত? এরা বলতেছে যে 5:12। এই যে লিখলাম আমি 5:12। এখন আসেন ক্যালকুলেশন করি। এখানে হবে হচ্ছে x/4 8y ইজ ইকুয়াল টু 5:12। তাহলে এটা তো আমরা জানি যে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিন, মানে শেষ দুই পাশে দুইটা 12-র সাথে এক্স কে গুণ করলে আমরা পেয়ে যাব 12x, আর 5-এর সাথে 8 কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 40y। সো এখান থেকে আচ্ছা আমরা ছোট করতে পারি, আচ্ছা ছোট একটু পরে করি, আরেকটা লাইন করি। এখানে আগে এক্স এর মান বের করি। এক্স এর মান বের করলে আমরা পাবো কত? 40y ডিভাইডেড 12 পাবো। এটাকে একটু ছোট করা যায় না? 4 দিয়ে ভাগ করে দিলে ছোট হয়ে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করে দিলে উপরে হয়ে যাবে 10y, আর 4 দিয়ে ভাগ করে দিলে নিচে হয়ে যাবে 3। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি যে x এর মান হচ্ছে 10y/3। ঠিক আছে? এখন আসেন, এটা তো গেল আমার প্রথম শর্ত। এখন দ্বিতীয় আরেকটা শর্ত আছে, যে দ্বিতীয় শর্ত মতে 8 বছর পর এর বয়সের অর্ধেক ওই সময়ে বি এর বয়সের 2 বছরের কম হবে। মানে হচ্ছে 8 বছর পরে বির বয়সটা এর বয়সের অর্ধেকের চেয়ে 2 বছর বেশি হবে, এই হচ্ছে কথা। তাহলে খেয়াল করেন 8 বছর পরে, তাহলে এ এর বয়স 4 বছর পূর্বে ছিল হচ্ছে কত? এক্স ছিল। তাহলে বর্তমানে কত হবে? এর বর্তমান বয়স যদি বের করতে চাই তাহলে বলবেন যে এক্স এর সাথে আরো 4 যোগ করে দেন, তাহলে আরো 4 যোগ করে দিলাম। তারপরে বলতেছে যে 8 বছর পরে, তার মানে এই 4 এর সাথে আরো 8 যোগ করতে হবে, কারণ এই এর বয়সটাকে প্রথমে 4 বছর পূর্বে থেকে বর্তমানে নিয়ে আসতে গেলে 4 যোগ করতে হয়েছে। তারপরে বর্তমান থেকে আরো 8 বছর পরে নিয়ে যাওয়ার জন্য আবার কি করতে হয়েছে? এই যে 8 যোগ করতে হয়েছে। তাহলে এই যে যোগ করলে আমার 8 বছর পরে এর বয়সটা কত হবে? আপনি বলবেন যে x+12 হবে, x+12। আবার বীর কথা কি বলতেছে? যে বীর বিষয়টাও সেম, যে বীর বিষয়টা দেখেন 4 বছর আগে কত ছিল? y ছিল। সো এইটাকে যদি আমি বর্তমানে নিয়ে আসতে চাই তাহলে কি করা লাগবে? এই y এর সাথে 4 যোগ করা লাগবে, তারপরে আবার 8 বছর পরে নিয়ে যাইতে হবে, তার মানে আরো 8 যোগ করা লাগবে। যোগ করে দিলে আপনি বীরটা কত বলতে পারবেন? এই যে y+12 বলতে পারবেন, তাই না? y+12 বলতে পারবেন। সো এই কথাটাকে আমরা একটু গুছায় লিখবো এখন, ঠিক আছে? আমি জাস্ট বুঝানোর জন্য এইভাবে আগে দেখাই দিলাম। এই কথাটাকে আমরা একটু গুছায় লিখি এইভাবে যে 8 বছর পরে তো, তাহলে আমরা লিখি যে 8 বছর পরে এ এর বয়স হবে কত? এক্স ছিল, 4 যোগ তার সাথে আরো 8 যোগ ইজ ইকুয়াল এই যে x+12 বছর। ঠিক আছে? আবার ওয়াই এর বিষয়, যে 8 বছর পরে বি এর বয়স হবে কত? এই যে y+4+8 ইজ ইকুয়াল টু কত? y+12 বছর। এখন বলতেছে যে এর বয়সের অর্ধেক ওই সময়ে বি এর বয়সের 2 বছর কম হবে, তার মানে বির বয়সটা 2 বছর বেশি। তাহলে আমরা এখন লিখতে পারি যে দ্বিতীয় শর্ত মতে এই যে y+12 এইটা বেশি হবে, এর বয়স কত?
এই যে এক্স প্লাস 12-এর অর্ধেকের চেয়ে কয় বছর? এই যে 2 বছর বেশি। তাহলে বির বয়সটা এর বয়সের অর্ধেকের চেয়ে এই যে আমার 2 বছর বেশি হবে। ঠিক আছে, যে ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা সমাধান করব। এখানে যদি আপনি 2 লসাগু করেন তাহলে এখানে হয়ে যাবে 2y প্লাস 24 মাইনাস এটা হয়ে যাবে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 2। তাহলে 2y মাইনাস হচ্ছে x প্লাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 2 দুগুণ কত? 4, তাই না? তাহলে এখানে আমরা x এর মান বসাইতে পারি না? আচ্ছা, x এর মান একটু পরে বসাই, আগে ওইটারে পার করে নিই। 2y মাইনাস x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 12। 2y মাইনাস x এর মানটাকে বসাই দেন, 10y বাই 3 সমান সমান মাইনাস 8। এখানে আপনি ক্যালকুলেশন করেন, এখানে যদি 3 লসাগু করি তাহলে 3 দুগুণ 6y মাইনাস হচ্ছে 10y ইজ ইকুয়াল টু মাইনাস 8। তাহলে মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 24। অতএব y ইজ ইকুয়াল টু কত? 6। y এর মান কত বের হয়েছে? 6 বের হয়েছে। এখন আপনাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? আপনাকে এখানে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে বি এর বর্তমান বয়স কত। এখন আপনি বির বর্তমান বয়স বের করতে পারবেন না। y এর মান যদি 6 হয়, বির বর্তমান বয়স কত হবে? আপনি লেখেন যে অতএব বি এর বর্তমান বয়স কত হবে? 4 বছর আগে y ছিল, তার মানে বর্তমান কত? y প্লাস 4। তাহলে y এর মান যদি 6 হয়, 6 এর সাথে 4 যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 10 বছর। যে বি এর বর্তমান বয়স হচ্ছে 10 ইয়ার্স। আমরা পরীক্ষা নেই না, বাট স্টুডেন্টদের মানে লেখা আমরা চেক করি। ঠিক আছে, এখন মানে আমাদের তো কম্বাইন্ড ব্যাচ 12 চালু আছে, কিন্তু এই ব্যাচ এখন ভর্তি হয়ে না, এই ব্যাচ শেষের দিকে। সামনে এডির ব্যাচ আসবে, মানে এডির সার্কুলার হইলে এডির ব্যাচ আসবে, সেখানে আমাদের রাইটিং এর ক্লাস থাকবে, সুমন ভাই ক্লাস নেয় রাইটিং এর, তখন ভর্তি হইলে হইতে পারে। পরেরটাতে চলে যান। এই যে এই অঙ্কটার কথা বলছিলাম, ঠিক আছে, এই অঙ্কটা বিভিন্ন জায়গায় অনেকবার আসছে। এই 7 নম্বর অঙ্কটা বিসিএস এর পরীক্ষাতেও আসছে। এখন আমরা ওই যে নাবিলার শুভর একটা ম্যাথ করলাম কিছুক্ষণ আগে, অনেকটা মানে অনেকটা হচ্ছে এই টাইপের। ঠিক আছে, এবং বিষয়টা মজার। দেখেন সাথে কি বলতেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। পিতার পুত্রের বয়সটাকে যদি যোগ করি তাহলে 50 পাবো। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, পুত্রের বয়সটা যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি 102 বছর হবে। জিজ্ঞাসা করছে পিতা পুত্রের বয়স কত, বের করে। তাহলে খেয়াল করে, আমরা এখানে জানি না পিতার কত পুত্রের কত, শুধু এটা জানি যে পিতা প্লাস পুত্র মিলে 50 হবে। তাহলে ধরে নিই পিতার বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স ধরে নিলাম। তাহলে পুত্রের কত হবে?
পুত্রের বর্তমান বয়স হয়ে যাবে, আপনি বলবেন যে পিতা পুত্র মিলে 50, এই 50-এর মধ্যে পিতা যদি এক্স হয় তাহলে 50 থেকে এক্স বাদ দিলেই আমি পুত্রের বয়স পেয়ে যাব, এই যে 50 মাইনাস এক্স বছর। এখন আসেন মেইন কাহিনীটা, বলতেছে যে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, পুত্রের বর্তমান বয়স তো হচ্ছে 50 মাইনাস এক্স, এই 50 মাইনাস এক্স যখন এক্স বছর হবে তখন পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি মিলে 102 বছর হবে। এখন কথা হচ্ছে ভাই, এই পুত্রের বয়সটা কত বছর পরে পিতার বর্তমান বয়সের সমান অর্থাৎ এক্স বছর হবে, এইটা কেমনে বের করব? এইটা বের করার সহজ উপায় হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্যটা বের করা। পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য কত সেটা বের করা। যেমন এখানে এই যে পিতা আর এই যে পুত্র, পিতার বয়স হচ্ছে এক্স মাইনাস পুত্রের বয়স হচ্ছে 50 মাইনাস এক্স, তাইলে এই পিতা পুত্রের বয়সের পার্থক্য কত? তাহলে আপনি বলবেন যে এক্স মাইনাস 50 প্লাস এক্স বা 2x মাইনাস 50, 2x মাইনাস 50, যে পিতা পুত্রের চেয়ে 2x মাইনাস 50 বছর বড়। তাহলে যদি তাই হয় তাহলে আপনি বলতে পারেন না যে ভাই পুত্রের বর্তমান বয়স যেহেতু 50 মাইনাস এক্স, এই 50 মাইনাস এক্স এর সাথে যদি আমি এই যে 2x মাইনাস 50 অর্থাৎ এই যে পিতা পুত্রের বয়সের পার্থক্য, পিতা এবং পুত্রের বয়সের যে পার্থক্য, এইটাকে যদি যোগ করে দেই বা 2x মাইনাস 50 বছর পরে এই পুত্রের বয়সটা এক্স হবে। কিভাবে খেয়াল করে দেখেন, এই যে নেগেটিভ 50 পজিটিভ 50 কেটে যাবে, 2x থেকে এক্স বাদ দিলে কত হবে? এক্স হবে। তাহলে আমরা বলতে পারি না যে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 50 মাইনাস এক্স, তো পুত্রের বর্তমান বয়স যদি পিতার বর্তমান বয়স অর্থাৎ এক্স বছরের সমান হইতে চায় তাহলে এই পুত্রকে 2x মাইনাস 50 বছর সামনে যাইতে হবে। পুত্রের বয়সটাকে কি করতে হবে? 2x মাইনাস 50 বছর সামনে যাইতে হবে। এই 2x মাইনাস 50 বছর কোত্থেকে আসলো? 2x মাইনাস 50 হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য। ঠিক আছে, পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 2x মাইনাস 50। তো আপনি এই পুত্রের বয়সের সাথে 2x মাইনাস 50 যোগ করে x তৈরি করে দিলেন, পিতার বয়স কি ওখানে থেমে যাবে? থেমে যাবে না, পিতার বয়সটাও বাড়বে। পিতার বয়স x ছিল, পুত্রের বয়সের সাথে যদি আপনি 2x মাইনাস 50 যোগ করছেন তাহলে পিতার বর্তমান বয়সের সাথেও আপনাকে 2x মাইনাস 50 যোগ করতে হবে। তো এটা যোগ করলে কত হয়ে যাবে? 3x মাইনাস 50 হবে। তো এই যে 2x মাইনাস 50 বছর পরে আপনার পুত্রের বয়স দাঁড়াইছে x বছর আর পিতার বয়স দাঁড়াইছে হচ্ছে 3x মাইনাস 50 বছর। এই দুইটাকে যেহেতু আমরা যোগ করে দিচ্ছি, এই দুইটার যোগফল কত হবে? এই যে প্রশ্নে বলতেছে 102 বছর হবে। পুত্রের বর্তমান বয়স যখন পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান অর্থাৎ এক্স হবে, তখন পিতার বয়স কত হবে? 3x মাইনাস 50। তখন এই এক্স এর সাথে 3x মাইনাস 50 কে যোগ করে দিলে এই যে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে 102 বছর। বোঝা গেছে? এই কথাগুলাকে একটু সাজায় গুছায় লিখতে হবে, আর কিছুই না। আসেন লিখে দেই এগুলা। আসেন, তাহলে এখান থেকে প্রথম কাজ হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য বের করা। আমরা লিখতে পারি যে পিতা আলহামদুলিল্লাহ, পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য x মাইনাস 50 মাইনাস এক্স, x মাইনাস 50 প্লাস এক্স
বা আমরা লিখতে পারি যে 2x মাইনাস 50। ঠিক আছে, দেখেন 2x মাইনাস 50। তাহলে এখন আমরা এভাবে লিখতে পারি যে যখন পুত্রের বয়স, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন পিতার বয়স হবে কত? অর্থাৎ পুত্রের বয়স যখন x বছর হয়ে যাবে তখন পিতার বয়স কত হয়ে যাবে? একটু আগে দেখাইছি যে পিতার বয়স ছিল x, এইটাকে আমরা কত বছর সামনে নিয়ে যাব? এই যে 2x মাইনাস 50, এইটা সামনে নিয়ে যাব। নিয়ে গেলে আমরা উত্তর পেয়ে যাব কত? এই যে 3x মাইনাস 50 পেয়ে যাব। এখন আসেন শর্ত মতে, যে এখন পুত্রের বয়স হচ্ছে x বছর আর পিতার বয়স কত? এই যে 3x মাইনাস 50, এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে আমরা 102 পাবো। তাহলে এই যে 4x ইজ ইকুয়াল টু 102 আর 50 মিলে হচ্ছে 152। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 3 4 12, 4 8 32, x এর মান হচ্ছে 38। তাহলে আমরা পিতার বয়স পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি যে অতএব পিতার বর্তমান বয়স 38 বছর এবং পুত্রের বর্তমান বয়স 50 মাইনাস 38 ইজ ইকুয়াল টু 12 বছর। এই 38 আর 12 এই দুইটাই উত্তর। পরেরটাতে চলে যান 8 নম্বর। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে রাজনের বর্তমান বয়স তার কন্যার বয়সের 3 গুণ এবং তার মায়ের বয়সের 9/13 অংশ। তাদের 3 জনের বর্তমান বয়সের সমষ্টি 125 বছর হলে রাজনের মা এবং তার কন্যার বর্তমান বয়সের ব্যবধান কত? দেখেন আমরা এর আগের ক্লাসে বলছি যে বাংলা শব্দে যার সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। তাহলে এই যে মার সাথে র বিভক্তি যুক্ত আছে, তার মানে ভগ্নাংশের নিচেরটা হচ্ছে এই মায়ের বয়স, অর্থাৎ এই মায়ের বয়সটা কত? 13। আর এই যে রাজনের বয়সটা কত? এই যে তার, এখানে এই তার এই প্রোনাউন দ্বারা বুঝাইতেছে এই রাজন রে। ঠিক আছে, যে মায়ের বয়স যদি 13 হয় তাহলে রাজনের বয়স হবে 13/9, অর্থাৎ রাজনের বয়স হবে কত? 9। অর্থাৎ মায়ের বয়সটাকে 13x ধরলে রাজনের বয়সটাকে কত ধরতে হবে? 9x। এরপরে বলতেছে যে রাজনের বর্তমান বয়স তার কন্যার বয়সের 3 গুণ। তাহলে রাজনের মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে রাজনের বয়স। তাহলে রাজনের বয়স যদি 9 হয়, আপনি চিন্তা করেন তো রাজনের মেয়ের বয়স কত হবে? আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন না যে 3x হবে, কারণ এই রাজনের মেয়ের বয়স যদি 3 হয়, এই 3-এর সাথে 3কে গুণ করে দিলে আমি রাজনের বয়স 9 পাবো। আর প্রশ্ন সেটাই বলতেছে। তো আমরা যেহেতু আগেই রাজনের বয়সটা বের করতে পারছি যে রাজনের বয়স হচ্ছে আমার 9 বছর, তাহলে রাজনের মেয়ে কত হবে? 1/3, তা 3 হবে। এই যে পেশ লাগাইছেন না,
প্যাচ লাগাইছেন। দুইজনের বয়সের সমষ্টিই তো আমি যোগ করছি ভাইয়া, দুইজনের বয়সের সমষ্টিই তো আমি যোগ করছি। বাবার বয়স তো আর এক্স নাই, বাবার বয়স তো আর এক্স নাই, বাবার বর্তমান বয়স হচ্ছে এক্স, বাবার বর্তমান বয়স তো ছিল হচ্ছে এক্স, আর ছেলের বর্তমান বয়স ছিল কত, 50 মাইনাস এক্স। তো প্রশ্নে কি বলতেছিল যে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তার মানে কি পুত্রের বয়স আগে 50 মাইনাস এক্স ছিল, এইটা যখন এক্স হবে, তার মানে আগে পুত্রের বয়স 50 মাইনাস এক্স ছিল, পরবর্তীতে কি হয়ে গেছে, পুত্রের বয়স এক্স হয়েছে। তো এক্স কেমনে হয়েছে, এই 50 মাইনাস এক্স থেকে এক্সে আসতে গেলে কি করতে হয়েছে, এই এক্সে আসতে গেলে কি করতে হয়েছে আমি দেখাইছি কিন্তু, যে এই পুত্রের বয়সটাকে 50 মাইনাস এক্স থেকে এই এক্স বছরে যদি নিয়ে আসতে চাই, তাহলে বাপ ছেলের বয়সের পার্থক্য লাগবে। তো বাপ ছেলের বয়সের পার্থক্য কত, এই যে 2x মাইনাস 50। এখন এই যে পুত্রের বয়স আগে ছিল 50 মাইনাস এক্স, এইটার সাথে যখন এই যে বাপ ছেলের বয়সের পার্থক্য 2x মাইনাস 50-কে যোগ করে দিব, তখন আমি এখান থেকে পুত্রের বয়স পাবো। তো পুত্রের বয়স কত হবে, এই যে নেগেটিভ 50 পজিটিভ 50 কেটে যাবে, 2x থেকে x বাদ দিলে x হবে, তাহলে পুত্রের বয়স হচ্ছে x। আর তখন বাবার বয়সটা কত হবে, আপনি তখন বলবেন যে বাবার বয়স আগে ছিল x বছর, তো পুত্রকে যেহেতু আপনি 2x মাইনাস 50 সামনে নিয়ে গেছেন, তাহলে বাবাকেও এই যে 2x মাইনাস 50 সামনে নিয়ে যাই, নিয়ে গেলে কত হয়ে গেছে, এই যে 3x মাইনাস 50 হয়ে গেছে। এই যে আমি ইকুয়েশন সাজাইছি, এই যে এইটা হইতেছে কি পুত্র, আর এই যে 3x মাইনাস 40 এইটা হইতেছে কি পিতা, এই যে পিতা এবং পুত্র মিলে 102। ঠিক আছে, আসেন, তো এইটা আশা করি ক্লিয়ার যে মায়ের বয়স কত হবে, রাজনের বয়স কত হবে এবং রাজনের মেয়ের বয়স কত হবে। ঠিক আছে, আসেন এই বিষয়টাকে আমরা একটু সাজায় লিখি। আমরা এখানে লিখতে পারি না যে ধরি রাজনের মায়ের বয়স 13x বছর। ঠিক আছে, রাজনের বয়স 9x বছর, 9x বছর। রাজনের মেয়ের বয়স হবে কত বছর, 3x বছর। এখন প্রশ্নে বলতেছে যে এই তিনজনের বয়সকে যোগ করে দিলে 125 পাওয়া যাবে। তো আমরা লিখি যে শর্ত মতে 13x প্লাস 9x প্লাস 3x ইজ ইকুয়াল টু 125, 22 3 25, তাহলে 25x ইজ ইকুয়াল টু 125, x ইজ ইকুয়াল টু কত, 5, তাই না? তো x এর মান যদি 5 হয়, জিজ্ঞাসা করছে যে রাজনের মা এবং তার মেয়ের বয়সের ব্যবধান কত, তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব রাজনের মা এবং রাজনের মেয়ের বয়সের ব্যবধান হলো কত, রাজনের মায়ের হচ্ছে 13x মাইনাস রাজনের মেয়ে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 10x। x এর মান আমরা জানি 10 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত, 50 বছর।
এই 50 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 9 নম্বর দেখেন, 9 কি বলা হচ্ছে যে 8 বছর পূর্বে করিমের বয়স রহিমের বর্তমান বয়সের সমান ছিল। করিমের 10 বছর পরের বয়স এবং রহিমের 6 বছর আগের বয়সের সমষ্টি 88 বছর। কামাল যদি রহিমের থেকে 8 বছরের ছোট হয় তাহলে 14 বছর পূর্বে কামালের বয়স কত ছিল? কত পেঁয়াজ লাগাইছে, তাই না? দেখেন, স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে। এখানে 8 বছর পূর্বে করিমের বয়স রহিমের বর্তমান বয়সের সমান ছিল। এখান থেকে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে বা ক্লিয়ার হইতে হবে, ওই যে নাবিল আর শুভ অঙ্ক করে আসছি মোটামুটি ওই রকম। এখানে বলতেছে যে করিমের বর্তমান বয়স রহিমের বর্তমান বয়সের সমান ছিল। তার মানে এখানে এই যে করিম বড় হবে না, করিম বড় হবে কারণ রহিমের বর্তমান বয়স যা, করিমের বয়স রহিমের বর্তমান বয়সের সমান ছিল। তো রহিমের বর্তমানে বয়স এখন যা, এইটা করিম 8 বছর আগেই পার করে আসছে। কথা বুঝছেন? রহিমের বর্তমানে, আমি যদি জাস্ট উদাহরণস্বরূপ আমি যদি বলি যে রহিমের বর্তমান বয়স হচ্ছে 20 বছর, ধরে নেন, এইটা এই করিম 8 বছর আগেই পার করে আসছে, 8 বছর আগেই পার করে আসছে। তার মানে করিমের বর্তমান বয়স কত? রহিমের বর্তমান বয়সকে যদি আমি 20 ধরি, যে রহিমের বর্তমান বয়স 20, তো বলতেছে যে এইটা করিম 8 বছর আগে পার করে আসছে, এই 20 বছর বয়স করিম 8 বছর আগে পার করে আসছে। তার মানে করিমের বয়স 28 বছর হবে না? 20 বছর আগে, 8 বছর আগে যদি 20 বছর বয়স পার করে আসে তাহলে বর্তমানে বয়স কত? 28 হবে। তাহলে এখান থেকে আপনি একটা বিষয় ক্লিয়ার না পুরোপুরি, যে ভাই এখানে করিম ইজ গ্রেটার দেন রহিম এবং দ্য এজ ডিফারেন্স ইজ কত? 8 না? 8 হবে। করিম রহিমের চেয়ে বড় হবে, এটা প্রথম কথা। এতটুকু পরে এটা বুঝতে হবে প্রথম সেন্টেন্স পরে। এবং করিম আর রহিমের যে বয়সের পার্থক্য, এটা কত? অবশ্যই 8 বছর হবে। ঠিক আছে, প্রথম সেন্টেন্স পরে এই দুইটা জিনিস একদম পানির মতো ক্লিয়ার হয়ে যেতে হবে। এখন আসেন এই দুইটা জিনিসকে একটু বুঝায় লিখি, তারপরের স্টেপগুলো সহজ। আমরা যেহেতু করিমের বয়সও জানি না রহিমের বয়সও জানি না, ধরে নেওয়া লাগবে। তো ধরি করিমের বয়স x বছর, এখানে বর্তমান লেখা উচিত, তাই না? বর্তমান আছে। করিমের বর্তমান বয়স x বছর এবং রহিমের বর্তমান বয়স y বছর। এতটুকু আমরা ক্লিয়ার। এখন আসেন এই যে রহিম আর করিমের বয়সের পার্থক্য 8, এটাও আমরা ক্লিয়ার হয়েছি। এটাই হচ্ছে এই অঙ্কের প্রথম শর্ত। তাহলে আমরা লিখি যে প্রথম শর্ত মতে এই যে করিম যেহেতু 8 বছরের বড়, তাহলে x - y ইজ ইকুয়াল টু কত? 8। এটা 1 নম্বর সমীকরণ মানলাম। দ্বিতীয় আরেকটা শর্ত আছে এখানে। দ্বিতীয় শর্ত মতে করিমের 10 বছর পরের বয়স, করিমের 10 বছর পরের বয়স
তো করিমের বর্তমান বয়স হচ্ছে এক্স, 10 বছর পরে কত হবে? এক্স প্লাস 10 হবে। তো বলতেছে যে করিমের 10 বছর পরের বয়স এবং রহিমের 6 বছর আগের বয়সের সমষ্টি। তাহলে রহিমের বর্তমান বয়স হচ্ছে ওয়াই, 6 বছর আগে কত ছিল? ওয়াই মাইনাস 6। তো বলতেছে যে করিমের 10 বছর পরের আর রহিমের 6 বছর আগের বয়সের সমষ্টি, মানে এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কত পাওয়া যাবে? বলতেছে যে 88 পাওয়া যাবে। তাহলে এই যে যোগ করে দিলে আমরা কত পেয়ে গেলাম? 88 পেয়ে গেলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে এক্স প্লাস ওয়াই, 10 থেকে 6 বাদ দিলে 4 ইজ ইকুয়াল টু 88। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 84। এইটারে আপনি 2 নম্বর সমীকরণ মানেন, ঠিক আছে? এখন জাস্ট এই 2 নম্বর থেকে 1 নম্বরকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই আমরা একটা মান পেয়ে যাব। তাহলে আমরা লিখি যে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করে পাই। দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 84 মাইনাস 8 এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 76। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, ওয়াই থাকবে। তাহলে 2y ইজ ইকুয়াল টু 76 হলো, y ইজ ইকুয়াল টু কত? 38। তার মানে y এর মান পাইছি। এখন y এর মান পাওয়া মানে হচ্ছে রহিমের বয়স পাওয়া। তাহলে আমরা লিখতে পারি যে অতএব রহিমের বর্তমান বয়স 38 বছর। প্রশ্নে কি বলতেছে যে কামাল যদি রহিমের থেকে 8 বছরের ছোট হয় তাহলে 14 বছর পূর্বে কামালের বয়স কত ছিল? তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব কামালের বর্তমান বয়স কত হবে? রহিমের চেয়ে 8 বছরের ছোট। তো রহিমের বর্তমান বয়স যদি 38 হয়, এখান থেকে 8 বিয়োগ করে দিলে কামালের বয়স পেয়ে যাব কত? 30 বছর। প্রশ্ন জিজ্ঞাসা করছে 14 বছর আগে কামালের বয়স কত ছিল। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 14 বছর পূর্বে কামালের বয়স ছিল কত? বর্তমানে যদি 30 হয় তাহলে 14 বছর আগে কত? 30 থেকে 14 বাদ দিলে এই যে 16 বছর। এই 16 বছরই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। লাস্ট ম্যাথ আজকের 10 নম্বর। দেখেন এটা আগারওয়ালের ম্যাথ। আগারওয়ালের যে কয়েকটা কঠিন ম্যাথ আছে তার মধ্যে একটা বলা চলে যে এটা একটা কঠিন। আগারওয়ালের বইয়ের সাথে যখন আমরা প্রথম পরিচয় হয় তখন এই ম্যাথগুলো খুব ভোগাইতো, বুঝতে পারতাম না। বিষয়টা এমন ছিল যে বোঝা যাইতো না, প্যাচ লাগতো। আগারওয়ালে এরকম অনেক ম্যাথে আছে, যেমন টাইম ডিস্টেন্স স্পিডের একটা ম্যাথ আছে, তারপরে হচ্ছে আপনার সিম্পলিফিকেশনের কয়েকটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো সামনে আসলে ওই
17, 18, 19-এর কথা মনে হয়ে যায়, যে তখন মানে সুমন ভাইয়ের সঙ্গে আমি সবসময় থাকতাম। ওই সময়টা বিশেষ করে 2017, 18, 19 সুমন ভাইয়ের সঙ্গে আমি একদম মানে খুব বেশি ছিলাম। মানে ওই সময় মানে রিক্সায় চড়ার কথাগুলো খুব মনে পড়ে, যে আমরা রাত বিরাতে রিক্সায় চড়ে ঘুরতাম। ঠিক আছে, যখন রাতের বেলা ঘুরতাম তখন আমাদের হাতে আগারওয়াল বই থাকতো, বা দিনের বেলা যখন আমরা বের হইতাম ব্যাগের মধ্যে আগারওয়ালের বই থাকতোই। ঠিক আছে, তো এই কঠিন ম্যাথ গুলা নিয়ে আমরা আলোচনা করতাম। যে এই ম্যাথটা আলোচনা করতাম মানে আমি শিখতাম আর কি, যেমন বলতাম যে ভাই এটা কেমনে সম্ভব। ঠিক আছে, এরকম টাইম ডিস্টেন্সের একটা ম্যাথ ছিল, খুবই কঠিন। তো ওই দিন আমরা ঢাকা কলেজের সামনে থেকে রিক্সায় চড়ছি ফার্মগেট আসবো। মানে ঢাকা কলেজের সামনে থেকে উনি বিষয়টা বোঝানো শুরু করছে। আমরা ফার্মগেটে আসছি, ফার্মগেটে খাইছি, কাজ সারছি, কাজ শেষ করে আবার আমরা ঢাকা কলেজের সামনে গেছি রিক্সায় চড়ে। ঠিক আছে, এই এতক্ষণ থেকে শুধু মানে ওই সময়টা পুরোটাই শুধু ওই একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি। মানে ওই একটা ম্যাথ উনি আমারে বুঝাইছে, মানে ওই বিষয়টা হচ্ছে 30 সেকেন্ডে বের করতে হবে কিভাবে। সো পুরো বিষয়টা রিক্সায় বসে বসে বুঝে, খাতা বের করে চিত্র আঁকায়া মানে বুঝানোর যে বিষয়টা, ঠিক আছে, যে ওই এতক্ষণ বুঝানোর ফলে এটা হয়েছে যে ওইটা মানে এমন ইজি হয়ে গেছে বিষয়গুলা, যে ওইটা এখন 30 সেকেন্ডে দেখলেই যাতে পারা যায় এইরকম সলিউশন দাঁড়ায় গেছে। মানে 30 সেকেন্ডের সমাধানের বিষয় দাঁড়া গেছে। এইরকম প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশনের অনেক বিষয় আছে। বাংলাদেশে আমি অনেক মানুষকে পারমুটেশন, প্রবাবিলিটি, কম্বিনেশন এগুলো পড়াইতে দেখছি, বাট একদম ডিপলি বাস্তবতার সাথে মিল রেখে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে মানে সুমন ভাইয়ের মতো আমি কাউকে বুঝাইতে দেখি না। আমি অনেকের কাছেই সাহায্য নিছি, অনেকের কাছেই পড়ছি, গেছি, তাদের ক্লাস দেখছি ইউটিউবে, এখনো আপনি পাবেন। যেমন অন্যরকম পাঠশালা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, দেখেন, ওখানে বুয়েটের এক ভাই ছিলেন, উনি ওই সময় ওনার ক্লাসগুলো এখনো ছেলেপেলে ফলো করে, প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশনের। উনি বিস্তারিত অনেক ভালো করে বুঝাইছেন। ঠিক আছে, তো ওনার ক্লাসগুলো আমি বুঝতাম, কিছু বিষয়ে খটকা লাগতো, বাট মানে এই জিনিসগুলো আসলে কোথায় দরকার, কেন দরকার, কিভাবে দরকার, এই জিনিসগুলো বুঝানোটা আসলে খুব জটিল ব্যাপার। ঠিক আছে, সবার কাছে আপনি এই জিনিসগুলো পাবেন না। এবং আপনাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে সুমন ভাই এখন আর ম্যাথ পড়ায় না। ঠিক আছে, সুমন ভাই যদি ম্যাথ পড়াইতো তাইলে অনেক কিছুই জানতে পারতেন। বিষয়গুলো হচ্ছে যে আমি যেরকম পড়াই, মানে প্রত্যেকের পড়ানোর ইয়ে তো আলাদা আলাদা। আমার মোটো হচ্ছে পরীক্ষায় ভালো করতে হবে, তার জন্য অনেক ম্যাথ আপনাকে সলভ করতে হবে, আমি নিজে আপনাকে সলভ করে দেবো। আর সুমন ভাইয়ের মোটোটা হচ্ছে এরকম যে উনি আপনাকে 2টা ম্যাথ সলভ করাবে না ক্লাসে, বাট ক্লাসে ওভারঅল একটা অধ্যায়ের উপরে আপনাকে মানে যত কনসেপ্ট আছে, যত বিষয় আছে, সবকিছু একটা ধারণা দিবে, কিন্তু কোনো প্রশ্ন আপনাকে সমাধান করাবে না। ঠিক আছে, তো আপনি যদি ওই বিষয়গুলো ধরতে পারেন, বুঝতে পারেন, তাহলে খুবই ইন্টারেস্টিং লাগবে ওই অধ্যায়টা করতে। বিশেষ করে নাম্বার সিস্টেমের অনেক জটিল বিষয় আছে, যেমন রিমাইন্ডার থিওরেম, বা এই স্কোয়ার বের করা, কিউব বের করা, তারপরে হচ্ছে আপনার শেষে কয়টা শূন্য হবে, এই জিনিসগুলা বের করা অনেক মজার মজার বিষয় আছে, যেগুলা প্রশ্ন সমাধান করলে আপনি শুধু ততটুকুই শিখতে পারবেন যতটুকু পরীক্ষায় আসে, কিন্তু ওই যে মজাটা, এই মজাটা আসলে পাওয়া যায় না। ঠিক আছে, তো উনি যদি কখনোই ম্যাথ পড়াবেন আর, ঠিক আছে, যদি কখনো ম্যাথ পড়ায়, ঠিক আছে, তাইলে আপনারা ক্লাস করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ম্যাথের মজাটা আসলে কিরকম। যেমন ত্রিকোণমিতির বিষয়গুলো ভাই এত ইন্টারেস্টিং, মানে এটা আসলে বলে শেষ করা যাবে না। তার জন্য দরকার হচ্ছে ওনার মতো মেন্টর, যে আমি পরীক্ষায় ভালো করবো না, বাট আমি বিষয়টা বুঝতে চাই কিভাবে কাজ করে, ভিতরে আসলে কি রহস্য লুকায় আছে, এই রহস্যগুলো উদ্ঘাটন করতে চাইলে ওনার ক্লাস করতে হবে। আমার সৌভাগ্য যে আমি ওনাকে ওই সময়গুলোতে পাইছি, একদম ধরে ধরে বিষয়গুলো দেখা দিচ্ছে যে আসলে এটা এইভাবে, এটা এইভাবে কাজ করবে। দেখেন, এই 10 নম্বর হচ্ছে ওই টাইপের একটা ম্যাথ, আপনাকে ধীরে 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 সামনে আগাইতে হবে, প্যাচ লাগানো যাবে না।
10-এ কি বলা হচ্ছে যে 8 বছর পূর্বে পুরবীর বয়স তার ছেলে ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টির সমান। 8 বছর পূর্বে পুরবীর বয়সটা ছিল তার ছেলে আর মেয়ের বর্তমান যেটা বয়স তাদের যোগফলের সমান। তারপরে বলতেছে যে 5 বছর পরে তার মেয়ে ও ছেলের বয়সের অনুপাত হবে 7:6। বর্তমান থেকে 5 বছর পরে তার ছেলে মেয়ের বয়সের অনুপাত কত সেটা দিয়ে রাখছে এরা 7:6। তো বলতেছে যে পুরবীর স্বামী তার বয়স থেকে 7 বছরের বড়। বর্তমানে তার স্বামীর বয়স পুত্রের বয়সের 3 গুণ। স্বামীর বয়সটা হচ্ছে পুত্রের বয়স যা হবে তার 3 গুণ হবে। তাহলে মেয়ের বর্তমান বয়স কত? মেয়ের বর্তমান বয়স কত এটা বের করতে হবে। এখানে সবার প্রথমে হিট করতে হবে এই দ্বিতীয় সেন্টেন্সটাতে, কারণ তার ছেলে মেয়ের বয়স যদি আমি বের করতে পারি পুরবীর বয়স বের করতে পারবো। পুরবীর বয়স বের করতে পারলে পুরবীর হাজব্যান্ডের বয়স কত সেটাও আমি বের করতে পারবো। তার মানে আগে ধরে নিতে হবে যে ধরি 5 বছর পরে মেয়ে আগে দেয়া আছে, তো আমরা লিখি যে মেয়ের বয়স ছিল কত 7 দেওয়া আছে, আমরা 7x মানলাম। 5 বছর পরে ছেলের বয়স 6 দেওয়া আছে, আমরা এটাকে 6x মানলাম। ঠিক আছে, এখন খেয়াল করেন আমরা এখান থেকে ছেলে মেয়ের বর্তমান বয়স বের করতে পারি না। এইটা তো 5 বছর পরের বয়স, বর্তমান বের করতে পারি কিনা, কারণ বর্তমান বের করতে পারলে পুরবীর বয়স কত সেটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব বর্তমানে মেয়ের বয়স কত? এই যে 5 বছর পরে মেয়ের বয়স ছিল 7x, তাহলে আমি পিছনে আসতেছি বর্তমানে, ভবিষ্যৎ থেকে বর্তমানে, তার মানে 5কে বিয়োগ করে দিতে হবে। তাহলে মেয়ের বয়স কত হবে? 7x মাইনাস 5 বছর, এখানে বছর লিখেন বছর। বর্তমানে ছেলের বয়স কত হবে? 5 বছর পেছনে নিয়ে আসতে হবে, 6x মাইনাস 5 বছর। ঠিক আছে, এখন আসেন 8 বছর পূর্বে পুরবীর বয়স তার ছেলে ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টির সমান। তাহলে এখন আমরা 8 বছর আগে পুরবীর বয়স কত ছিল সেটা বের করতে পারবো না? পারবো। তাহলে আমরা লিখি যে 8 বছর পূর্বে পুরবীর বয়স ছিল তার ছেলে মেয়ের বর্তমান বয়সের সমষ্টির সমান। তো ছেলে মেয়ের বর্তমান বয়স কত? এই যে 7x মাইনাস 5 প্লাস 6x মাইনাস 5 যোগ করে দেন। যোগ করে দিলে 7x মাইনাস 5 প্লাস 6x মাইনাস 5, 7 6 13, 13x মাইনাস হচ্ছে 10 বছর। এইটা হচ্ছে পুরবীর 8 বছর আগের বয়স। তাহলে পুরবীর বর্তমান বয়স আপনি বের করতে পারবেন কিনা? পুরবীর বর্তমান বয়স বের করা যাবে কিনা? আপনি বলবেন যে যাবে, যাবে। তাহলে আমরা লিখি যে অতএব পুরবীর বর্তমান বয়স, পুরবীর বর্তমান বয়স কত হবে? 8 বছর আগে কত ছিল? 13x মাইনাস 10 ছিল। তাহলে আমি 8 বছর পরে অর্থাৎ বর্তমানে আসতেছি, তার মানে এখানে কি করতে হবে? প্লাস 8 যোগ করে দিতে হবে। সো এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 13x মাইনাস 2 বছর পেয়ে যাবো না?
কোথায় ভাই? ও এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 বছর পরে মেয়ের বয়স হবে, হবে, ঠিক আছে, দেখেন ঠিক করে দিচ্ছি। তাহলে এই যে পূরবীর বর্তমান বয়স কত আমরা বের করতে পারছি কিন্তু 13x-2। এখন পূরবীর যেহেতু বর্তমান বয়স বের করতে পারছি, আমরা চাইলেই পূরবীর জামাইয়ের বয়স বের করতে পারি। পূরবীর জামাইয়ের বয়স বের করতে পারি না, কারণ প্রশ্ন আমাকে কি বলছে দেখেন, যে বর্তমানে তার স্বামীর বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তাহলে তার পুত্রের বয়স আমরা জানি 6x-5, তাহলে স্বামীর বর্তমান বয়সটা কত হবে লেখেন। অতএব স্বামীর বর্তমান বয়স কত? তার ছেলের বয়স ছিল হচ্ছে 6x-5, এইটার 3 গুণ। তো এটার সাথে 3 গুণ করলে কত পাবেন? 18x-15 পাবেন না? 18x-15 পাবেন। এখন প্রশ্নে তো বলেই দিছে যে পূরবী আর পূরবীর জামাইয়ের বয়সের পার্থক্য কত? 7, অর্থাৎ পূরবীর জামাই পূরবীর চেয়ে 7 বছরের বড়। তার মানে এই যে পূরবীর বর্তমান বয়স বের করছি আর পূরবীর জামাইয়েরও বর্তমান বয়স আমরা বের করে ফেলছি, এই দুইটা বয়স বিয়োগ করলে 7 পাবো। তাহলে লেখেন প্রশ্ন মতে এই যে পূরবীর জামাইয়ের বয়স হচ্ছে 18x-15 বিয়োগ পূরবীর বয়স হচ্ছে 13x-2, এই দুইজনের বয়সের পার্থক্য 7 বছর। এটা সমাধান করি। 18x-15, 13x+2 = 7। 18 থেকে 13 বাদ দেন, 18 থেকে 13 বাদ দিলে 5x পাওয়া যাবে। 15 থেকে 2 বাদ দিলে 13 = 7। তাহলে 5x = 13 সাথে 20 হয়, তাহলে x = 4 হয়ে যায়। তো আমাকে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে যে তাহলে মেয়ের বর্তমান বয়স কত? তো মেয়ের বর্তমান বয়স আমরা এখন ইজিলি বের করতে পারি। অতএব মেয়ের বর্তমান বয়স কত ছিল? 7x-5, x এর মান হচ্ছে 4, 7 × 4 - 5, 28 থেকে 5 বাদ দিলে আমরা উত্তর পেয়ে যাব 23 বছর। এই 23 বছর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে পূরবীর মেয়ের বর্তমান বয়স 23 বছর। এই হচ্ছে আমাদের পড়াশোনা। আমরা অলরেডি 4টা অধ্যায় শেষ করছি। সমীকরণ, সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ, বয়স, 4টা শেষ। 4টা অধ্যায় শেষ, 7টা ক্লাস শেষ। আমরা বাকি অধ্যায়গুলো ইনশাল্লাহ ঈদের পরে আমরা পড়ে ফেলব, ঠিক আছে? দেখা হবে একবারে ঈদের পরে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।